আর কথা বলি আমি ওনাকে উনি বলি আপনি ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيار وانتي مسلية পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। চাটা খেয়ে হাতের কাজ শুরু করলাম। আমি হাতের কাজ করতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করে ফেলি হাতের কাজ দিয়ে। ফেলে দেওয়ার জিনিসগুলো কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে সেগুলোকে ডেকোরেট করা যায়, সেটাই আমার উদ্দেশ্য। তো আজকেও যথারীতি বারান্দায় শুকনো গাছের ঢাল যেটা ফেলে দিই আমরা, সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আসলে ঘর সাজাতে না কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো অনেকে আছেন সাধ্যের ভিতরে অনেক দামি দামি জিনিস দিয়ে সাজান, আবার অনেকের সাধ্য নেই, কিন্তু মন চায় ঘরটাকে অনেক সুন্দর ইউনিক করে সাজাতে। তো যাদের সাধ্য কম, আমার মতো লো বাজেট, যাদের কম বাজেটের ভিতরেই সুন্দর করে ঘরটাকে সাজাতে পছন্দ করেন, তারা আমার মতো এরকম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু সুন্দর আনকমন একদমই ইউনিক করে আপনার ঘরটাকে সাজিয়ে ফেলতে পারেন। এখানে আমি নিয়েছি শুকনো দুটি ঢাল আর নিয়েছি গোল্ডেন কালার। এই গোল্ডেন কালারটা আপনি পেয়ে যাবেন ব্লক বাটিকের যে কালারগুলি পাওয়া যায় যে দোকানগুলি, সেই দোকানগুলিতে পেয়ে যাবেন। মানে লেসের দোকান, তারপরে অ্যাক্রিলিক কালার সহ বিভিন্ন সুই সুতার দোকান যেগুলি, সেগুলিতে পাবেন। বললেই হবে গোল্ডেন কালার। আমি এখানে এই কোটাটা নিয়েছি মিডিয়াম, এই কোটাটা নিয়েছে আমার কাছ থেকে 150 টাকা। আর একটা তুলে নিয়েছি যথারীতি যেভাবে আমরা রং করি সেভাবেই গোল্ডেন কালার করে নিয়েছি এই ঢাল দুইটাতে। তো এখন এগুলোকে শুকাতে দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি একটু আমার শোরুমে যাব, ফ্যাক্টরিতে যাব। তো সেই কারণে তো শোরুমে চলে এসেছি। শোরুম থেকে এখন আবার ফ্যাক্টরিতে এসে ওদের কাজগুলো দেখছি আর কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। যেগুলো নতুন কাজ দিয়েছি সেগুলো বুঝিয়ে দিয়েছি। তো এখানে তো ওরা কাজ করতেছে, কেউ এখন আছে, কেউ বাইরে আবার নাস্তা খেতে বেরিয়েছে। তো সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে আবার শোরুমে যাব। তো রাতে ঘরে ঢুকবো আর কি, বিকেলে বের হই। আমার মানে প্রতিদিনের যে রুটিন, সেই রুটিন হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার শোরুমে সময় দেওয়া। তো ওখান থেকে শোরুম থেকে বাসায় চলে এসেছি। আসার সময় আমাদের একজন মেহমান এসেছে, আমাদের ভাগ্নি জামাই। তো ওর জন্য আসলে দুপুরে সিম্পল রান্নাবান্না ছিল, মানে আমাদের জন্য যেভাবে সবজি রান্না আর হচ্ছে ডাল মাছ ভুনা করেছি। তো এখন যেহেতু জামাই এসেছে, একটু কিছু একটা করা দরকার। তো ঝটফট কি করা যায় সেটাই চিন্তা করে এখন ভাবলাম যে চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে একটু চিকেন ভেজিটেবল করে দিই, সহজ হবে, অনেক ঝটফট হয়ে যাবে, সময় বেশি লাগবে না, সে কারণে এটা করে নিচ্ছি। তো এখানে আমি আদা রসুন, একটু লবণ, মরিচ পাউডার আর একটু সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এগুলো হচ্ছে আমি মুরগির মাংসে দিব, সরি ফ্রাইড রাইসে দিব, সেই কারণে এগুলো মেখে নিচ্ছি। আর এখন যেগুলি নিচ্ছি সেগুলি হচ্ছে আমি একটু ভেজিটেবল করব, চিকেন ভেজিটেবল, যেটা রুটি, তন্দুর রুটি, তারপরে নান রুটি, পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগে আর ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। তো সেরকমই একটি রেসিপি, এটি আমি আগেও শেয়ার করেছি, আমি আই বাটনে দিয়ে দিব, যারা দেখতে চান দেখে নিতে পারেন। পরিমাণ সহ আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। এখানে আমি আমার পরিমাণে 2 কাপ মুরগির মাংস, বুকের মাংস নিয়েছি, বড় বড় পিস করে, মানে একদম ছোট থেকে একটু বড় আর কি। আর লবণ, আদা রসুন, একটু সয়া সস আর গুঁড়ো মরিচ, আর এখানে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি একটুখানি, একটু জিরা, এখানে একটু জিরা এবং ধনিয়া পাউডার অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো সব কিছুকে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব, যাতে ভিতরে মুরগির মাংসের ভেতরে ঢুকে, সে কারণে।
তো এখন আর রাতের বেলা হাতের কাজগুলি ধরবো না, কালকে আগামী দিন ইনশাল্লাহ ধরবো। এখন যেহেতু রাতের বেলা এসে এখন রান্না বান্না অনেক তাড়াহুড়ো করে করছি, আস্তে আস্তে আমাদের 9:30 বেজে গেছে। মানে শপে আজকে অনেক কাজ ছিল, কাস্টমার ছিল, সে কারণে। তো এখন টার্গেট হচ্ছে 1 ঘন্টার ভিতরে সব রান্না করা। তো এখানে আমি মুরগির মাংস বড় বড় করে পিস করে কুটে নিয়েছি, আদা রসুন, আবারও সেম প্রসেসে আমি এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। যেগুলো মশলা দেওয়া, এখানে জাস্ট একটা ম্যাগি মশলা অ্যাড করলাম চিকেন ফ্রাইতে। তো 1 ঘন্টার ভিতরে রান্নার টার্গেট, সে কারণে আমার এসেই প্রথমে ফ্রাইড রাইস করার জন্য রাইস বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর মুরগির মাংস ভিজিয়ে দিয়েছি। মুরগির মাংস মোটামুটি 20-25 মিনিটের ভিতরে ভিজে গিয়েছে। আর ভিজে যাওয়ার পরে ছোট ছোট করে কুচি করে নিয়েছি বুকের মাংসগুলো, আর কিছু বুকের মাংস আমি কুচি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেগুলো নিয়েছি। তো এখন প্রথমে আমি এই পাশে দিয়ে দিয়েছি মানে চিকেন ফ্রাইগুলো করার জন্য তেল, আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসগুলো হয়ে গিয়েছে রাইস কুকারে। তো এখন জাস্ট ভেজে নেব। তো চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি, আর একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে এখন মাংসগুলো মেখে উঠিয়ে রাখছি। একটুখানি মানে নেড়ে ছেড়ে আবার তেলে দিয়ে দিচ্ছে। আর এখন ম্যারিনেট করে যে আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো সেই সময় নেই, জাস্ট সব কিছু দিয়ে যতক্ষণ আমার অন্যান্য কাজ একটু কমপ্লিট হয়েছে, 10-12 মিনিটের মতো ছিল আর কি, ততক্ষণ পর্যন্তই ম্যারিনেট হয়েছে। এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসে। একটু ফ্রিজে থাকাই গাজর, তারপর পেঁয়াজ পাতা, মানে কুচি, পাতাকপি কুচি, আর একটু অলিভ অয়েল দিয়েছি, মনে হচ্ছে যে একটু তেল কম হয়েছে সেই কারণে। তো সব কিছু দিয়ে একটু ভাজবো, তার একদিন চিকেনগুলোও উল্টিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে আমি একটু কালো গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশান। এখানে সয়া সস দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। সব কিছু জাস্ট আমি আগুনটা অনেক বাড়িয়ে দিয়েছি, একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যে পানিটা একটু শুকালে আমি রাইসগুলো দিয়ে দিব। মোটামুটি আগুনটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন রাইসগুলো দিয়ে দিয়েছি। তো জাস্ট এখন নেড়ে ছেড়ে আমি উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিব, আর একটু ঘি দিয়ে রাইসটা কমপ্লিট করে নামিয়ে নিব। তো এদিক দিয়ে আমাকে এখন ফারিয়ে এসেছে, ও আসলে জব পেয়েছে, আবার টিউশনি পেয়েছে অনেকগুলো। তো আর এমনি নিজের পড়াশোনাও করতেছে। ও হোস্টেলেই থাকবে এখন কয়েকদিন, আমার কাছে আছে। ওর মানে আমার বাসা থেকে ওর হোস্টেল এবং অন্যান্য যে টিউশনিগুলো সেগুলো অনেক দূর হয়ে যায়, সে কারণে ও হোস্টেলে থাকতে হচ্ছে। তো যাই হোক, ও এসেছে একটু আগে। ও এসে এখন যখন দেখছে যে ওর দুলাভাই এসেছে, একটু হেল্প করতেছে আমাকে। তো দেখতে পেরেছেন চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে, রাইসটাও হয়ে গিয়েছে। এখন আমি চিকেন যে ভেজিটেবলটা করব সেটাও করে নিচ্ছি। আমি তেলের ভিতরে হালকা এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, চিকেনগুলোকে আর কি। তো ভেজে নেওয়ার পর এটা একদমই জটফট হয়ে যায়, বেশি সময় লাগে না, আর খেতেও খুবই মানে ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে। তো ও পরোটা রুটি সকালে এই সবজিটা দিলে অনেক পছন্দ করে। যাই হোক, এখন ফ্রাইড রাইসের সাথে করে নিচ্ছি। তো একটু আগে প্রথমে মানে চিকেনগুলো ভেজে নিয়ে একপাশে নিয়ে এখন আমি একটু রসুন কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা, গাজর, পাতাকপি, সেম যেগুলি আমি ফ্রাইড রাইসে দিই সেগুলি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম একটি, তারপর কাঁচামরিচ কুচি, আর একটু গোলমরিচ পাউডার ক্রাশ করে, একটু সয়া সস, একটু ম্যাগি সিজলিং সস দিয়ে দিব। এখন ম্যাগি সিজলিং সসটা দিলে আমার মনে হয় এই সবজিটাতে ভালোই লাগে খেতে। কার থেকে কেমন লাগে আসলে আমি জানি না, এক একজনের রান্না এক এক রকম হতেই পারে। আর একটুখানি লবণ দিয়েছি, যাতে মানে সব সসের তো লবণ থাকে, তো সেই পরিমাণে একটু লবণ দিয়েছি অল্প পরিমাণে। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে। এগুলো হতে আর বেশি একটা সময় লাগে না, 5 মিনিট লাগে আর কি মোটামুটি। তো আমি এখন টেবিলে পরিবেশন করে দিব, সবাই খাবে। কারণ এখন 10:30 বেজে গেছে, আমি আস্তে আস্তে 9:30 বেজে গিয়েছিলো। আসলে জামাইকে নিয়ে এসেছি, তো এখন বেড়ে দিচ্ছি।
জটফট সবই করে ফেলতেছি, বেশি একটা অসুবিধা হয় না আসলে করতে করতে, আসলে সব কিছু করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়, তো বেশি আর সময় লাগে না। আর আমি চিন্তা করে করে সব কিছু করি, কোনটার আগে কোনটা করব, কোনটা আগে করলে তাড়াতাড়ি হবে, কোনটা পরে করলে মানে পরের দরকার হবে, সেই হিসাবে করে ফেলি, তো বেশি এই জন্যই ঝামেলা হয় না। তো এই তো আমার এই সবজিটা অনেক মজা হয়, অনেক খেতে ভালো লাগে, তো আপনারাও দেখে বুঝতে পারছেন অনেক ইয়াম্মি হয়েছে। তো এই তো সিম্পল রান্না, বেশি যে ঝামেলা অনেক কিছু করে ফেলছি তা না, তারপরেও এগুলো 3টা জিনিস করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। ملكت عقلي بجمالها وغلقت عنوان بمرحمة তো জামাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে আমরা রাতে তো আর শুয়ে পড়েছি, আর কিছুই শ্যুট করার মানে প্রয়োজন মনে করিনি। এরপরে এখন সকালবেলা একটু বিছানাপত্র ঝাড়া টাড়া দিয়ে এখন আমি চলে এসেছি বাগানে, আমার বাগানে। তো বাগানটা আজকে একটু গুছাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে অপরাজিতা গাছটা কিন্তু অনেক বড় হয়ে উপরের দিকে চলে যাচ্ছে, তো মনে হচ্ছে যে উপরের বাসায় চলে যাবে। আসলে আমরা যেহেতু ভাড়ায় থাকি, কে কি মনে করে, আর এখানে গিরিলে আবার যদি বেশি মানে জড়ো হয়ে যায় তখন আবার জঙ্গল হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম আমরা যদি বাসা টাসা চেঞ্জ করি পরে তো এই গাছ নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো সেই কারণে আমি চিন্তা করেছি এই গাছটাকে আমি একটা ইয়েতে করে ফেলবো, মানে একটা ঝুড়ির মতো করে এটাকে বেরিয়ে কিছু কাঠি আমি বাড়ি থেকে এনেছিলাম, বাঁশের যে ইয়েগুলো ঢালগুলো, সেগুলো চিকন চিকন, সেগুলো দিয়ে আমি একটু এটাকে একটা ঝোপ বানিয়ে নিব। তো সে কারণে এখন আমি উপর থেকে লতাটা নামিয়ে নিচ্ছি অপরাজিতা গাছের। আর হচ্ছে এটা আমি গতকালকে বিকেলে পানি দিইনি, যার কারণে এটা এখন একটুখানি হয়ে আছে আর কি, যেটা নরম হয়ে আছে, তাজা না, তো যার কারণে আমার জন্য সুবিধা হচ্ছে। তো যদি ফ্রেশ হতো পাতাগুলো ভেঙে যেত, এখন একটু নরম নরম হয়ে যাওয়া থাকার কারণে নিতে সুবিধা হচ্ছে। তো আমি একদম সবগুলো খুলতে একটু সময় লেগেছে, কারণ একদম পুরো গ্রিলে এটা বেরিয়ে আছে। তো খুলে এটাকে আমি এখন এই বাঁশের কাঠিগুলো আমি বাড়ি থেকে এনেছি, তো সেগুলো এখানে লাগাবো এই টবটাতে। যে সবগুলো নামিয়ে নিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে অপরাজিতা গাছটা, কিন্তু ফুল দিচ্ছে না, কেন যে দিচ্ছে না, হয়তো সার লাগবে। আমি সার আমার কাছে নেই, সার আনতে হবে, যাওয়া হচ্ছে না আসলে নার্সারিতে। তো যার কারণে আসলে হয়তো ফুল হচ্ছে না আর কি, কী যে কারণে ফুল হচ্ছে না আমি সেটাও বুঝতেছি না। আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একটু গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়ে এখন এই যে কাঠিগুলো মাটিতে গেঁথে দিচ্ছি। গাছটা যেহেতু আমার এই বালতিটার ভিতরে, তো সেই কারণে আমি বালতির চারিদিকে বাঁশের যে ঢালগুলো সেগুলো গেঁথে দিয়ে এই ঢালের ভিতরে আমি গাছটাকে একদম জড়িয়ে ফেঁসিয়ে একদম ঘুরিয়ে দিব। তাহলে একটা গাছের ভিতরে এটা আবদ্ধ থাকবে, মানে একটা জায়গার ভিতরে। না হয় এটা তো যে চিকন আগা পাতা সেগুলো একটার সাথে একটা শুধু বাড়েই বাড়ে। তো এটার ভিতরে থাকলে আর বেশি একটা বাড়বে না, আমার কাছে এটাই মনে হয়েছে আর কি বেস্ট অপশান। তো এটা হলে কি হয়, আমরা যে কোনো জায়গায় শিফটিংয়ের সময় এটা জাস্ট উঠিয়ে নিতে পারবো। আর না হয় যখন আরও বেশি এটা জংলা হয়ে যাবে তখন আর এই গাছটা নেওয়াও সম্ভব হবে না, সে কারণে এভাবে করে নিয়েছি। তো এখন আমি একটু গোড়াটাকেও ভালো করে একটু উপরে মাটিগুলো একটু খুঁচিয়ে দিয়েছি যাতে পানি ঢুকে। তো দেখতে পাচ্ছেন একদম গাছটার অবস্থা একদম শুকিয়ে যাচ্ছে, মানে একটু হাতে নাড়াচাড়ায় পড়ে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি যাতে এটা একদম তাজা হয়ে যায়। তো আশা করি তাজা হয়ে যাবে, এটা গতকালকে পানি না দেওয়াতে এই অবস্থা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন একদম ফ্রেশ হয়ে গিয়েছে আমার অপরাজিতা গাছটা। এখন দুঃখের বিষয় হচ্ছে শুধু এইটাতে এখন ফুল দিচ্ছে না, তো কেন দিচ্ছে না আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। আর আমিও দেখি যদি নার্সারিতে যাই, কি লাল একটা সার আছে নামটা জানি না, ওটা দিলে মেবি ফুল ফোটার কথা। তো যাই হোক, আমার কাছে এইভাবে মনে হচ্ছে ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই গাছটা আজকে নতুনভাবে লাগানো, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর দেখতে পাচ্ছেন আমার গাছে ফুল ফুটেছে, জবা ফুল। তো এখন আবার এগুলো করে আবার চলে এসেছি আমি আমার যে মানে আংশিক কাজ
ছিল করা সেটা নিয়ে। এখানে আমি এই পাতাগুলি আমি সৌদি আরবের ফার্স্ট রিয়েলের দোকান থেকে নিয়েছি। এর আগে আমি নিয়েছি আমাদের দেশে আরএফএলের দোকান থেকে, তো ওগুলো অল্প ছিল। আর এখন আমি এটা ফার্স্ট রিয়েল করে 2 প্যাকেট 2 কালারের নিয়ে এসেছি। তো এখন আমার কাছে যে গোল্ডেন কালারটা সেটা গোল্ডেনের সাথে দেখা যাবে না, এই কারণে এই পিঙ্ক কালারটা আমি এই ডালগুলোতে লাগিয়ে নিব গ্লুগানের সাহায্যে। তো সেই কারণে আমি গ্লুগান দিয়ে এইগুলো পাতাকে একবার এই পাশে একবার ওই পাশে দিয়ে জাস্ট গ্লুগান দিয়ে লাগিয়ে নিব, এটাই উদ্দেশ্য। তো এই পাতাগুলো যদি আপনাদের কাছে, তো অবশ্যই কারো কাছে যে থাকবে তা না, সবার কাছে থাকার কথা না। তখন আপনি যে আমাদের গাছের পাতাগুলো পড়ে সেগুলোকে শুকিয়ে জাস্ট যে অ্যাক্রিলিক কালার আমরা আনি সেগুলোতে গুলে আবার শুকিয়ে নিলে এই কালারগুলো কিন্তু বিভিন্ন কালার করে নিতে পারেন। আমি আবার দরকার হলে সেটাও করে দেখাবো ইনশাল্লাহ সামনের ব্লগগুলি কোনো একটাতে। তো এই যে আমি সবগুলো 2টা ডালেই লাগিয়ে নিয়েছি, সব জায়গায় এভাবে করে নিয়েছি। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আসলে, গোল্ডেনের ভিতরে পিঙ্ক কালার, পিঙ্কের ভিতরে আবার একটু কালো আছে। তো এই তো আমি আমার ড্রেসিং টেবিলে এটা ডিসপ্লে করলাম, অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো আমার এই ডিআইওয়াইটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার মতো হাতের কাজ করতে পছন্দ করেন আশা করি তাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি লাইভ করে নিয়েছি একটু আগে, এখন প্রায় বাজে 9:45। তো আসলে পেজের জন্যই লাইভ করা, কিছু ক্যাপ নতুন নতুন ডিজাইন তৈরি করেছি, তো সেগুলো নিয়েই লাইভে এসেছি। তো এখন আমি ওই রুমে, আমার ছেলেদের রুমেই লাইভটা করেছি। এখন এসে ওনাকে দেখতেছি উনি কি করতেছেন। অনেক বোনেরাই আসলে আপনাকে আপনার কথাবার্তা অনেক পছন্দ করেন, তো সেই হিসাবে একটু আজকে কথা বলি আমরা দুজনে মিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, আমার সম্মানিতা বোনেরা, আপনারা হয়তো ইতিমধ্যে ওনার 2-1টা ব্লগের মাধ্যমে জানতে পেরেছেন যে আমার পরিবারের উপর দিয়ে একটা বড় ধরনের দখল গিয়েছে। আমার 2 ভাই করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, প্রিয় এবং আমার কলিজার টুকরা বড় ভাই ইন্তেকাল করেছেন। আমরা আমাদের পরিবারের অভিভাবককে হারিয়েছি, সে কারণে শোকাহত ছিলাম। যদিও এই কয়েকবারই উনি বলেছেন যে আপনারা অসংখ্য কমেন্টস করেছেন যে আমি একটু কথা বলার জন্য, মাঝে মধ্যে 2-1টা কোরআন হাদিসের কথা সহ একটু আলাপ করার জন্য। আসলে মন মানসিকতা ভালো ছিল না। আজকেও উনি সকাল থেকে কয়েকবার বলেছেন, একটু আগে মাত্র অফিস থেকে আসলাম ক্লান্ত শ্রান্ত, তার মধ্যে আসে এখন আমাকে হঠাৎ করেই আপনাদের সামনে কথা বলার জন্য। না, অনেকদিন কথা বলেন না, অনেক বোনেরাই পছন্দ করেন যে আপনার কথাগুলো ইসলামিক মাইন্ডের, তো সেই কারণে আর কি। যাই হোক, বোনদেরকে সকলকে ধন্যবাদ। আপনাদের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি এবং যেন ভালো পথে থাকতে পারি আমরা সবাই। আপনাদের এই ভালোবাসার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমার চাইতেও আমার সহধর্মিণী, যিনি আপনাদের অত্যন্ত প্রিয় ব্লগার, ওনাকে আপনারা বেশি ভালোবাসবেন, দোয়া করবেন ওনার জন্য। উনি যেন সুস্থ থেকে ওনার এই ব্যবসায়িক কার্যক্রম সহ সামগ্রিকভাবে পরিবারের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারেন। তো আজকে আপনাদের কাছে বেশি কথা নয়, আসলে হয়তো সুযোগ মিললে আরেকদিন বলবো। আজকে হলো এতটুকু যে ভাই বড় ধন, রক্তের ভাদন, একটা কথা আছে। তো আমরা যেন সবাই নিজের ভাই বোন পরিবারের সম্পর্ককে অধিক মূল্য দিই, গুরুত্ব দিই। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, নসিহত, যে যারা আল্লাহ রাসূল বলেছেন যারা রক্তের বন্ধনকে এবং আত্মীয়তার সম্পর্ককে মর্যাদা না দেয় না, গুরুত্ব দেয় না এবং ভালোবাসার মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এভাবে কঠিন কথা বলেছেন।
তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আদর্শিক একটি পরিবার বলা যায়। আমরা 3 ভাই, এক ভাই এক ভাইয়ের জন্য, আমাদের স্ত্রীরাও এক জায়ের জন্য, পুরো পরিবারের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। তো এরকম পরিবার খুব কমই আছে। আমার বড় ভাই আমার জন্য সবসময় আমাদের সকলের জন্য অভিভাবকের ভূমিকা রাখতেন। নিজে অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে নিজের জান্নাতুল সব ফেরদাউস বিসর্জন দান দিয়ে করুন। হলেও আমাদেরকে আগলে রাখার চেষ্টা করতেন। আমার বিয়ের কিছুদিন পরে আমি আমার ওয়াইফকে বলেছিলাম, আপনাদের এই প্রিয় ব্লগারকে বলেছিলাম একটা কথা, যে আমার ভাইয়েরা আমাকে কোলে করে বা আমাকে সাথে রেখে আমাকে যে বড় করেছে, পড়ালেখা করানোর ক্ষেত্রে আমার যে ভূমিকা রেখেছে, সহযোগিতা করেছে, কোনোদিন একটা শব্দ যেন না হয়, সেদিকে খুব সতর্ক থাকবে। এবং আমি মনে করি যে আমার চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও আমার ভাইদের প্রতিদান ঋণ শোধ করা যাবে না। বাবা মার ব্যাপারে মূলত এই কথাটা প্রযোজ্য হয়। তারপরেও আমার বাবা মার পাশাপাশি আমার ভাইদের জন্য বলি, আজকে পরিবারের আমাদের অভিভাবক হিসেবে আমার মেজো ভাই, তিনিও করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আপনাদের কাছে দোয়া চাই, তিনি এখন আমাদের পরিবারের সাথা অভিভাবক। তা আপনারাও আপনাদের পরিবার পরিজনের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে সবাইকে সবাই যেন ভালোবেসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে পারেন, সেইটুকুই শুধুমাত্র আজকে এটুকু কথা বললাম আল্লাহর নবীর একটা হাদিসের আলোকে। পাশাপাশি এখন মহরম মাস, এই উপলক্ষে একটা ছোট্ট কথা। মহরম মাস, আশুরা, যদিও আমাদের কারবালার প্রান্তরকে নিয়ে আমাদের দেশে অনেকে, কিন্তু আসলে আশুরা ঐতিহাসিক একটা ঘটনা প্রবাহ। তো প্রত্যেকে চেষ্টা করবেন সন্তানাদিগুলোকে আশুরার ইতিহাস তুলে ধরে তাদেরকে সৎ পথে থাকার এবং সত্যের সেনানী হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এই ইতিহাসটা পারিবারিকভাবে চর্চা হলে ভালো। এখন তো স্কুল কলেজে নাই, পড়াশোনায় নাই, নানা জায়গায় এগুলো পাওয়া যায় না। যদি আমরা আমাদের সন্তানগুলোকে যদি আমরা নিজেরা শিক্ষা দিই, তাহলেই মনে হয় ভালো হয়। পারিবারিকভাবে সবাই জানবে। এখন তো আসলে অনেক সন্তানেরা আছে তারা বুঝে না আশুরা কি, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এ সম্পর্কে অনেকেই ইসলামের অনেক বিধিবিধান আছে, অনেক ঘটনা আছে, ইচ্ছা করলে আমরা সকলেই বাচ্চাদেরকে পারিবারিকভাবে জানানো ইনশাআল্লাহ আমরা জানাতে পারি। আমি আমার পরিবারের সন্তানাদিদেরকে নিয়ে আশুরার দিনেই রাত্রে পারিবারিক বৈঠক করেছি, অনেক সুন্দর আমাদের আমরা আলোচনা করেছি, অনেক কিছু সন্তানদের জানা বোঝানোর চেষ্টা হয়েছে। করেছি। আসলে আমরা জানা থাকলেও অনেক কিছু অনেক সময় ভুলে যায়, যখন জি। চর্চা হয় তখন কিন্তু অনেক কিছু আবার ঝালাই হয় আর কি, অনেক কিছু আবার মনে এসে যায়, তখন অনেক কিছু আবার নতুনত্ব মনে আসে, নতুনত্ব শোনা হয়, অনেক ভালো লাগে। অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয় হলো ইদানিংকালে কিছু আলেম নামের ব্যক্তিরা কিন্তু নানাভাবে এনিয়ে বিনিয়ে কারবালার ঘটনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বানাবার চেষ্টা করছে, নির্দোষ বানাবার চেষ্টা করে। এটা সম্পূর্ণরূপে একটা জাহেলি কর্মকাণ্ড এবং ইসলামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আমরা আমাদের সন্তানাদিদেরকে এই সমস্ত বিষয়ে সঠিক ইতিহাস জানাবার চেষ্টা করব, যে আল্লাহর নবীর প্রিয় দহিত্র এবং সারা বিশ্ব মুসলিম উম্মার অত্যন্ত হৃদয়ের স্পন্দন, সত্যের সেনানী শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের আদর্শ। নবীর আদর্শের আলোকে তিনি আমাদের আদর্শ, এবং তিনি হলেন সবসময় সত্যের প্রেরণাদায়ক প্রতীক। আমরা এই বিষয়ে আমাদের সন্তানাদিদেরকে সচেতন করব। ওই বিভ্রান্ত আলেমরা যারা নানা কারণে অর্থের বিনিময়ে হোক, না, এটা তো যে আছে যে হাই হোসেন করে কারবালার ইয়াত নিয়ে অনেক সেগুলো বাড়াবাড়ি, বাড়াবাড়ি, সেটাও একটা এগুলো ঠিক বাড়াবাড়ি। না। শিয়াদের যে কার্যক্রম সেটাও বাড়াবাড়ি। আবার আমাদের আহলে সুন্নাতের মধ্যেও একটা কড়া সুন্নি নামে কিছু লোক, তারাও বেশি বাড়াবাড়ি করে। কিন্তু মধ্যপন্থায় অবলম্বন করতে হবে। আবার পাশাপাশি ইদানিংকালে কিছু শায়েখ, কিছু আলেম নামের কিছু শায়েখ, তারা রাজতন্ত্রের অর্থে লালিত পালিত হওয়ার কারণে তারা মূলত ইয়াজিদকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করতে চেষ্টা করছে। এই বিষয়েও আমরা সতর্ক থাকব, আমাদের সন্তানাদিদেরকে সতর্ক করার চেষ্টা করব। আজকে আর বেশি কথা নয়, না, অনেক কথা এমনি লম্বা হয়ে গেছে। আবার সময় সুযোগ হলে ইনশাল্লাহ আপনাদের সাথে সমকালীন বিষয় আশয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যাতে করে আপনারা বোনেরাও উপকৃত হন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের এখনো রাতের খাবার হয় নাই, আজকে রাতে কি খাবো এখনো ঠিক করা হয় নাই। তো মুত্তাকি মুনতাসির পড়তেছে, আর মুবাশির একটু বাইরে ছিল, সে এখন কি করতেছে দেখি নাই।
এখন খাবারের প্রস্তুতি একটু পরে করব, রাতের খাবার কিছু একটা করতে হবে। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।